বললো সন্ধ্যার পর আসবে, বাবা নিয়ে আসবে সঙ্গে করে। তুমি ভয় পেও না ভাবি, ভাইয়ার জ্বর উঠলে এরকমই হয়। ভাবি একটু বসি? হ্যাঁ বস না, জিজ্ঞেস করে কি আছে। আফসিন চেয়ার টেনে বসলো, তারপর বলল, জ্বর আসলে তো ভাইয়া কাউকে কাছে আসতেই দেয় না। বলেই মুখ টিপে হাসতে লাগলো। মীরার এতক্ষণে খেয়াল হলো আশিক এখনো ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। মীরা একটু লজ্জা পেল, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। ভাবি, হ্যাঁ বলো। আমি তো তোমাদের বিয়েতে যেতে পারিনি, গেলে হয়তো অনেক ছবি তুলতাম। এখন তোমাদের দুটো ছবি তুলি। মীরার মনে হলো সত্যিই তো ওদের বিয়েতে কোনো ছবি তোলা হয়নি। অবশ্য যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, ছবি তোলার কথা কারো মনেই পড়েনি। মীরা বলল, আচ্ছা তুলে দাও। আফসিন অনেকগুলো ছবি তুললো, তারপর বলল, তোমাকে আর ভাইয়াকে পাঠিয়ে দেব। আচ্ছা দিও। তোমার কি কালকে পরীক্ষা? হ্যাঁ, কালকে শেষ পরীক্ষা। তাহলে পড়াশোনা করো, আমি আছি এখানে। এখন পড়বো না, রাত জেগে পড়বো। এখন একটু ঘুমাবো। তাহলে ঘুমাও। তুমি খাবে না? চেঞ্জও তো করোনি। সমস্যা নেই, তোমার ভাইয়ার জ্বর কমলে আমি চেঞ্জ করে খেয়ে নিব। তুমি যাও ঘুমাও। থ্যাংক ইউ ভাবি। মীরা কিছু বলল না, একটু হাসলো শুধু। আশিকের জ্বর নেমেছে। একদিনের অনিদ্রা আর অযত্ন অবহেলায় শরীরের কাহিল অবস্থা, কেমন নেতিয়ে পড়েছে। মীরা জ্বর মেপে দেখলো 101। আশিককে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। মীরার খুব অবাক লাগছে, এমন ব্যক্তিত্ববান একজন মানুষ অথচ জ্বরে কেমন শিশুদের মতন আচরণ করছে। সকাল থেকে কিছু খেয়েছে কিনা কে জানে। মীরা ঝুঁকে পড়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? কি খেতে ইচ্ছা করছে? আশিক ঘুমের ঘোরেই বলল, পেঁয়াজু আর আর ডাল পুরি। মীরা হেসে ফেলল, তারপর বলল, তাহলে একটু বালিশে নেমে ঘুমান, আমি বানিয়ে আনছি। আশিক কিছু বলল না, তবে বাধ্য ছেলের মতন বালিশে মাথা নামিয়ে ঘুমিয়ে পড়ল। আশিকের ঘুম ভাঙল অনেক সকালে। সারা শরীর জুড়ে রাজ্যের আলস্য। আশিক ঘুম চড়ানো চোখে তাকালো। নিজের ঘরটাই কেমন অচেনা লাগছে। পাশে তাকিয়ে চমকে উঠল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে মীরা। রাতের কথা আবছা মনে পড়ছে। কারো আঙ্গুলের শীতল স্পর্শ ওর ললাট ছুঁয়ে গিয়েছিল। সে কি তবে মীরা ছিল? আশিক কম্বলটা মীরার গায়ে জড়িয়ে দিল। কাল সারাদিন ঘুমিয়েছে বলে এখন আর ঘুম পাচ্ছে না। জ্বর ছেড়ে গেছে, কিন্তু তার রেশ রেখে গেছে। শরীর জুড়ে ক্লান্তি। উঠে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ছাদে চলে গেল। ভোরের নরম বাতাসটা খুব ভালো লাগছে। আশিক রেলিংয়ের ভর দিয়ে দাঁড়ালো। এই আড়ামোড়া ভেঙে জেগে ওঠা সকালটা দেখতে বেশ লাগে। মোড়ের হোটেলটা সবে খুলেছে। গরম গরম পরোটা ভাজছে। খিদেটা পেটের মধ্যে জানান দিচ্ছে। পরোটা আর মালাই চা খেতে ইচ্ছে করছে। মা বেঁচে থাকলে এখন কত কিছু করে খাওয়াতো। অনেক বছর পর কাল রাতে মাকে স্বপ্নে দেখেছে। মা যেন এসে ওর শিয়রের কাছে বসে জানতে চাইছে কি খেতে মন চায়। মীরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ আশিককে দেখলো, কেমন উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই শীতের মধ্যে পাতলা একটা পাঞ্জাবি পরে আছে। কি দরকার ছিল এখন ছাদে আসার? অসুখটা না বাঁধিয়েই ছাড়বে না। নিশ্চয়ই নিজের মাকেও এভাবেই জ্বালাতন করত। মীরার মনে হলো আশিক যেন একটু একটু কাঁপছে শীতে। ও আবার নিচে নেমে গেল। একটা পাতলা চাদর নিয়ে ফিরে এসে দেখলো আশিক তখনও ওইভাবেই দাঁড়িয়ে আছে। মীরা আস্তে আস্তে এগিয়ে এসে চাদরটা ওর গায়ে জড়িয়ে দিল। আশিক চমকে তাকালো। মীরা খুব নরম গলায় বলল, এখন কেমন লাগছে? জ্বর আছে? আশিক অস্বস্তি নিয়ে বলল। না। আশিককে অবাক করে দিয়ে মীরা ওর কপালে হাত রাখলো। তারপর চিন্তিত মুখে বলল, জ্বর আছে তো, এই ঠান্ডা হাওয়ায় আপনার ছাদে আসা ঠিক হয়নি। নিচে চলুন, নাস্তা করে ওষুধ খেতে হবে। আশিক জবাব দিল না, তাকিয়ে রইল। মীরাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। হয়তো ঘুমায়নি সারা রাত। নিশ্চয়ই ওকে খুব বিরক্ত করেছে কাল। জ্বর উঠলে সাধারণত ও একটা ঘোরের মধ্যে চলে যায়, পরে আর কিচ্ছু মনে থাকে না। ওকে তাকিয়ে থাকতে দেখে মীরা বলল, কি হলো, নিচে চলুন, নাকি এখানেই খাবার নিয়ে আসবো? না, এখানে আনতে হবে না, আমি আসছি, তুমি যাও। মীরা চলে যাচ্ছে।
আশিক ওর যাত্রা পথের দিকে তাকিয়ে রইল। কাল সারা দিন ওর ফোন সাইলেন্ট ছিল। অনেক ফোন এসেছে এই ভেবে ফোনটা সকালে ছাদে নিয়ে এসেছিল। ফোন খুলে দেখলো সত্যি সত্যি অনেক ফোন এসেছিল। এত সকালে কাউকে ফোন করা উচিত হবে না, তাই মেসেজ পাঠিয়ে দিল। আফসিনও একটা মেসেজ পাঠিয়েছে। আশিক একটু অবাক হলো, বাসার মধ্য থেকে মেসেজ পাঠানোর কি হলো? মেসেজ ওপেন করে ও হতভম্ব হয়ে গেল। দুটো ছবি পাঠিয়েছে আফসিন। দুটো ছবিতেই দেখা যাচ্ছে আশিক মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কি অদ্ভুত, এই ছবি কোত্থেকে এলো? তার মানে কালকে জ্বরের ঘোরে আশিক এইসব কাণ্ড করেছে। এমনিতেই মীরা বলেছে ওর কাছে না আসতে, আর এখন এইসব কাণ্ড করলে মীরা নিঃসন্দেহে চলে যাবে। হয়তো এতদিনে চলেও যেত, শুধু ওর জ্বর বলে যেতে পারেনি। মানবিকতা বলেও তো একটা কথা আছে, তাই না? তেমনটা হলে তো ওর জ্বর থাকাই ভালো। এতে করে অন্তত আর কটা দিন মীরা ওর কাছে তো থাকবে। এই জ্বরটাকে এখন ভীষণ কাছের, ভীষণ আপন মনে হচ্ছে, বলতে ইচ্ছে করছে। প্রিয় জ্বর, আর কিছুদিন থাকো। অন্তত এই বাহানায় আর কিছুদিন সে আসুক আমার কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে। সে যদি আমার ভেতরের অসুখ বুঝতে পারে, যদি সে বুঝতে পারে আমার চোখে কতটা অসুখ, তাকে চোখের দেখা দেখতে চেয়ে যদি সে বুঝতে পারে আমার হাতে কতটা অসুখ, তার হাতের আঙ্গুল ধরতে চেয়ে। প্রিয় জ্বর, আর কিছুদিন থাকো। অন্তত এই বাহানায় আর কিছুদিন তাকে দেখি, তার দু চোখ হাতের আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে আমার না বলা অসুখ যদি তাকে বলতে পারি। আরিফ সাহেব তাকিয়ে আছেন। মীরা ব্যস্ত ভঙ্গিতে সকলের প্লেটে লুচি তুলে দিচ্ছে। লুচিগুলো আগে থেকে ভাজা হয়নি। মীরা গরম গরম ভেজে রান্নাঘর থেকে এনে সবার প্লেটে দিচ্ছে। লুচির সঙ্গে আলুর দম, ভাজা জিরা আর তেঁতুলের কাঠ দেওয়াতে অন্যরকম স্বাদ এসেছে। কিন্তু সেই স্বাদ মুখে লাগছে না আরিফ সাহেবের। উনি এক দৃষ্টিতে মীরাকে দেখছেন। মীরা খুব যত্ন করে আশিককে খাবার দিচ্ছে। তবে কি ওদের মধ্যে সব ঠিক হয়ে গেছে? কিংবা এমনও হতে পারে আশিক অসুস্থ বলে এত যত্ন করছে। উনি নিশ্চিত বিয়ের রাতে মীরা ওকে কিছু বলেছে, যে কারণে পরদিন থেকেই আশিক বাইরের রাত কাটাচ্ছে। উনি নিজেও তো তাই করেছিলেন। বিয়ের দিন রাতে আশিয়ার সঙ্গে কি কুৎসিত ব্যবহারটাই না করেছিলেন। ওনার সঙ্গে যা ঘটেছিল তাতে আশিয়ার তো কোনো হাত ছিল না। তারপরও উনি তাকে সহ্য করতে পারতেন না। সেই তুলনায় মীরার ঘৃণা থাকাটা তো স্বাভাবিক। আশিকের কারণে ওর সম্পর্কটা ভেঙে গেছে। এই মেয়েটার মধ্যে নিজের ছায়া দেখতে পান তিনি। যখনই দেখতে পান মনে মনে আতঙ্কে শিউরে ওঠেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তার ছেলের জীবনটা যেন ওর মায়ের মতন না হয়। আপনাকে আর কিছু দিব বাবা? আপনি তো কিছুই খাচ্ছেন না। আরিফ সাহেব চমক ভেঙে তাকালেন। আর কিছু লাগবে না মা, তুমি আমাদের সঙ্গে বসে যাও। আমি আর রোজি পরে খাচ্ছি। আরিফ সাহেব আর কথা বাড়ালেন না, খাবারে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। অত্যন্ত সুস্বাদু খাবার। অনেক বছর পর এই ধরনের পদ রান্না হয়েছে। আশিয়া বেঁচে থাকতে খুব করতো এসব। আশিকের খুব প্রিয় ছিল। মীরা কি জেনে শুনেই করেছে, নাকি এটা কাকতালীয় ব্যাপার? আরিফ সাহেব আবারও মীরার দিকে তাকালেন। খাবারের মাঝখানেই মীরা আশিককে ঔষধ খাইয়ে দিচ্ছে। আশিকের হাতে আলুর দমের ঝোল, তাই মীরা ওষুধ মুখে তুলে দিচ্ছে। আশিক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ এটা স্বাভাবিক নয়। আশিকের দৃষ্টি দেখে বুকের ভিতর একটা সূক্ষ্ম যন্ত্রণা অনুভব করলেন আরিফ সাহেব। মৃত্যুর কিছুদিন আগে আশিয়া খুব অসুস্থ ছিল, তখন এভাবেই তার যত্ন করার চেষ্টা করতেন তিনি। সে সময় ঠিক এরকমই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতো আশিয়া। সেই দৃষ্টিতে কি বিস্ময়ের সঙ্গে আরো কিছু মিশে থাকতো? জানা হয়নি, আর জানার কোনো উপায়ও নেই। আচ্ছা, আশিক কি মীরাকে আগে থেকেই ভালোবাসতো? মেয়েটা ভালো, আশিকের ওকে ভালো লাগাটা অস্বাভাবিক নয়। অবশ্য ভালো খারাপে কিছু আসে যায় না। ভালো তো আশিয়াও ছিল, কই তাকে তো ভালো লাগেনি। বরং এমন একজনকে ভালো লেগেছিল যে তার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। কি এমন বয়স ছিল তখন তার? ওদের মতোই বা ওদের থেকে কমই হবে। তখন আরিফ সাহেব কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন। দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোনের বিয়ে হয়েছিল পাশের গ্রামে। তেমন একটা আর্থিক সচ্ছলতা না থাকায় বোনের ছেলেমেয়েরা ওনাদের বাড়িতেই থাকতো। এটা অবশ্য নতুন কিছু ছিল না। আরিফ সাহেবের বাবা ছিলেন দিলদরিয়া মানুষ, কারো কষ্ট সহ্য করতে পারতেন না।
কারো কষ্ট সহ্য করতে পারতেন না। অথচ তার নিজের বোন মারা গেল অল্প বয়সে। বোনের একমাত্র মেয়ে আসিয়া ছোটবেলা থেকেই তাদের বাড়িতেই মানুষ। ভীষণ রকমের লক্ষ্মীপনা আর সংসারী ছিল মেয়েটা। সবসময় মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করত। মামা বাড়িতে বড় হওয়া আর 10টা অনাথ মেয়ের মতন জীবন ছিল না আসিয়ার। মামা মামি তাকে নিজের সন্তানের মতন স্নেহ করতেন। আরিফ সাহেব অবশ্য কখনো এগুলি খেয়াল করতেন না। এইচএসএসসির পর তার স্বপ্ন ছিল ঢাকায় প্রতিষ্ঠিত হবার। চেষ্টা চরিত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পেলেন, কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা ছিল না তার। এখনকার মতো এত হোস্টেল ছিল না সেই সময়। বাবা তার এক ছাত্রকে চিঠি লিখে দিয়েছিলেন যেন একটু থাকার ব্যবস্থা করে দেন। সেই ছাত্রের বাসায় যেয়ে আরিফ সাহেব হতবাক হয়ে গিয়েছিলেন। গুলশানের বিশাল বাড়ি, যদিও আরিফ সাহেবের জায়গা হয়েছিল মূল বাড়ির বাইরের দিকের কোয়ার্টারে। ড্রাইভারের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হতো। সেই বয়স থেকেই আরিফ ভীষণ বাস্তববাদী আর উচ্চাকাঙ্ক্ষী। 3 জোড়া মোটে শার্ট প্যান্ট ছিল তার। সেটাই ধুয়ে ইস্ত্রি করে ঝকঝকে তকতকে করে পড়ে যেত সব সময়। এমনিতেই আরিফ দেখতে সুন্দর, কথাবার্তায়ও খুব স্মার্ট। অনেক মেয়ে মুগ্ধ হতো তাকে দেখে, কিন্তু সেই সময়কার মেয়েরা হুটহাট ছেলেদের সাথে এত মিশত না, আগ বাড়িয়ে মুগ্ধতাও প্রকাশ করত না। এই নিয়ে অবশ্য তার কোনো অনুশোচনা ছিল না। ওর চোখে তখন বড় হবার স্বপ্ন। এই স্বপ্নের মধ্যেই আর একটা স্বপ্ন যোগ হলো যেদিন প্রথম সিলভিয়াকে দেখলো। একদিন বাড়ির গেট দিয়ে ঢুকতেই চোখ পড়ল ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকা একটি মিষ্টি মুখ। চারিদিকে গোলাপি বাগান বিলাসের ঝাড়, মাঝখানে যেন একটা ছোট্ট বড়ি। আরিফের মাথা ঘুরে গিয়েছিল। একজন মানুষ এত সুন্দর কি করে হতে পারে? কেমন পুতুল পুতুল তুলতুলে বেড়ালের মতন। কিন্তু আরিফ নিজের সীমাবদ্ধতা জানে। এই ধরনের মেয়েদের সঙ্গে বন্ধুত্ব কিংবা প্রেম তো দূরে থাকুক, কথা বলতেও যথেষ্ট যোগ্যতা রাখে। আরিফ সযত্নে এড়িয়ে গিয়েছিল। সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবার পর সিলভিয়ার বাবা একদিন নিজ থেকে এসেই বলেছিলেন, তুমি তো কোনো কোচিং না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলে শুনেছি। সিলভিয়া এবার ভর্তি পরীক্ষা দেবে, ওকে একটু দেখিয়ে দিও তো। সেই থেকে শুরু হয়েছিল আরিফের অন্তর্মহলে প্রবেশাধিকার। আরিফ সাহায্য করেছিল আন্তরিকভাবেই। সেই সময়ে ওর চোখে মুগ্ধতা দেখেছিল আরিফ। দিনকে দিন সেই মুগ্ধতা বাড়তে দেখেছে ও, তবু সযত্নে এড়িয়ে গেছে। অনেকবার পড়ার ছলে ওর কাছে আসার চেষ্টা করেছে সিলভিয়া, তবু আরিফ নিজেকে গুটিয়ে রেখেছিল। সেবার ঈদের ছুটিতে সবাই বাড়ি গিয়েছিল। আরিফ পরীক্ষার কারণে যেতে পারেনি। ঈদের আগের দিন রাতে আরিফ ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় হুট করে সিলভিয়া ঘরে এসে উপস্থিত হয়েছিল। আজ এত বছর পর মনে হয় যদি তার জীবনে সেই রাতটা না আসতো, তাহলে আজ তার জীবনটা অন্যরকম হতো। মীরা বিকেলের নাস্তা তৈরি করেছে পেঁয়াজু, ঘুগনি আর ডালপুরি। কাল রাতে আশিক খেতে চেয়েছিল। নিচে নেমে রোজিনাকে বলেছিল আটা মাখাতে আর ডাল সিদ্ধ দিতে, কিছুটা ভিজিয়েও রাখতে। রোজিনা হাসতে হাসতে বলেছিল, কেন ভাবি, ভাইজান ডালপুরি খাইতে চাইছে? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? ভাইজানের জ্বর আসলে এইসব খাইতে চায়। ফ্রিজে ফ্রোজেন পড়ে আছে, ভাইজা দে। না, আমি বানাচ্ছি, বেশি সময় লাগবে না, তুমি একটু সাহায্য করলেই হবে। রাতে আর খাবার তৈরি করা হয়নি। আশিক ঘুমিয়ে পড়েছিল। মীরা ঠিক করেছিল পরদিন বিকেল বেলা বানাবে। রোজিনা খুবই চটপটে আর কাজের। মীরার পক্ষে একা এত কিছু বানানো সম্ভব হতো না। মীরা এই খাবারগুলো বানানো শিখেছে ওর বড় চাচির কাছ থেকে। বড় চাচি এই সমস্ত খাবারগুলি অসাধারণ বানায়। এমনিতে বড় চাচি ওদের দেখতে পারে না। মায়ের সঙ্গে নিত্যদিন ঝামেলা লেগে থাকে, কিন্তু কোনো কিছু শেখানোর ব্যাপারে ভদ্রমহিলা ভীষণ রকমের উদার। মীরা রান্না বান্নার হাতে খড়ি তার কাছেই। বাড়ির সবাই তার খাবারের স্বাদে মুগ্ধ। এটাও আর একটা কারণ যে মা বড় চাচিকে দেখতে পারে না। বাবা কখনো মায়ের রান্না খেয়ে তৃপ্ত হতো না, সারাক্ষণ বড় চাচির সঙ্গে তুলনা করত। একমাত্র বড় চাচাই বলতেন, খাবার হল বেঁচে থাকার জন্য। আমাদের নবীজি অত্যন্ত অল্প আহার করতেন। তার প্রিয় খাবার ছিল খেজুর এবং দুধ। এইসব বাড়াবাড়ির কোনো দরকার নেই, সাধারণ খাবার রান্না করো। কিন্তু বাড়ি ভর্তি বাচ্চাদের যন্ত্রণায় তাকে আবারও এসব বানাতে হতো, এবং এটা তিনি আনন্দের সাথেই করতেন। মীরাও আনন্দের সাথেই করে। তারও খুব ভালো লাগে এসব নতুন নতুন মুখরোচক নাস্তা তৈরি করতে। এই বাড়িতে খুব সুন্দর সুন্দর সিরামিকের প্লেট, বাকি মগ আছে, কেউ তেমন একটা ব্যবহার করে না। মীরা খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে রোজিনাকে বলল,
যাও তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো। রোজিনা দৌড়ে গেল, ফিরেও এলো দ্রুতই। মীরা ওকে চায়ের জল চাপাতে বলে পেঁয়াজুগুলো ভেজে ফেললো। চায়ের জল ফুটে গেছে। মীরা উঠে দিয়ে দেখলো আশিক এখনো আসেনি। মীরা কপালের ঘাম মুছে রোজিনাকে আবারও আশিক আর আফসিনকে ডাকতে পাঠালো। আফসিনকে ডাকতে হলো না, ও নিজেই নিচে নেমে এসেছে। বোঝা যাচ্ছে ঘুমিয়েছিল। চোখ ডলতে ডলতে এসে পড়ল। খাবার দেখে চোখ বড় বড় করে বলল, ভাবি এত কিছু তুমি বানিয়েছো? না, আমি আর রোজিনা দুজন মিলে বানিয়েছি। কিন্তু তোমার ভাইয়া কোথায়? এখনো আসছে না যে? 5:30 বেজে গেছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় হয়ে গেছে। কি জানি, আমি তো বললাম। ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো, আমি ডাকছি। মীরা ঘরে গিয়ে দেখলো আশিক বিছানায় পা ছড়িয়ে বসে একটা বই পড়ছে। মীরা কাছে গিয়ে বলল, আপনাকে এতক্ষণ ধরে ডাকছি, আসছেন না কেন? ঔষধ খেয়েছেন? আশিক মুখ তুলে তাকালো। মীরার কপালে বিন্দু বিন্দু ঘাম, আগুনের আঁচে মুখ লালচে হয়ে আছে। আশিক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা হেসে ফেলল। তারপর বলল, আপনি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবেন। আমি যখন রুমনকে ঔষধ খাওয়াতাম, ও ঠিক এইভাবেই তাকিয়ে থাকতো। আশিক ভ্রু কুঁচকে জানতে চাইল, রুমনকে? আমার ছোট বোন রুমানা। আমি যখন ওর মুখ চেপে ধরে ওকে ঔষধ খাওয়াতাম, ও ঠিক এইভাবেই তাকিয়ে থাকতো। কিন্তু তাকিয়ে থেকে লাভ হবে না, ঔষধ আপনাকে খেতেই হবে। তাড়াতাড়ি নিচে আসুন। মীরা বেরিয়ে গেল। ওই তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আশিক তাকিয়ে আছে। ওর বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভব করছে। খুব ইচ্ছে করছে মীরাকে হাত ধরে টেনে পাশে বসিয়ে, বাকিটুকু আর ভাবতে পারছে না। আশিক হাতের বইটা রেখে বলল, আমারও আছে বুকের মধ্যে এক্ষুনি চাই ধ্বনি। যখনই আমি তোমাকে ভাবি তখনই তা শুনি। সময়ে বসে ভেঙচি কাটে এক্ষুনি নয় সব। আমিও বুঝি তোমাকে পাওয়া একটু অসম্ভব। কোথায় আছেন? পাশের লাইব্রেরি রুমে, একটু পড়াশোনা করব। এই জ্বর নিয়ে পড়াশোনা করতে হবে না, ঘুমিয়ে পড়ুন। 12টার সময় অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, আমি ডেকে দিব। আমি এখানে ঘুমালে তুমি কোথায় যাবে? কোথায় আবার যাব? এখানেই থাকবো। রাতে যদি আবার জ্বর ওঠে? সমস্যা নেই, আমি ওষুধ খেয়ে নেব। তুমি ঘুমাও, তোমার উপর অনেক ধকল যাচ্ছে। কিসের ধকল? এই যে আমার জ্বরের জন্য ঘুমাতে পারছো না, এত সব রান্না বান্না করছো। রান্না বান্না আমি এমনিতেই করি, আমার ভালো লাগে, বাড়িতে থাকতেও করতাম। ও আচ্ছা। শুয়ে পড়ুন, লাইট বন্ধ করে দিব? না না, একেবারেই না। আপনি এমনভাবে ভয় পেয়ে গেলেন যেন মনে হলো লাইট বন্ধ করলেই আমি আপনার ঘাড় মটকে দিব। আশিক আঁতকে উঠে বলল। আশিক হেসে ফেলল। মীরাও হাসলো। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের আর মাত্র 2 দিন বাকি। মীরা খুব করে চাইছে তার আগেই যেন আশিক সুস্থ হয়ে যায়। এই অনুষ্ঠানটার জন্য ও অনেক পরিশ্রম করেছে। পরিশ্রম মীরাও করেছে, কিন্তু আশিকের তুলনায় সেটা নগণ্য। তাছাড়া আশিকের এটা শেষ অনুষ্ঠান, আর 1 মাস পরেই ওর অনার্স ফাইনাল পরীক্ষা। কিন্তু যেভাবে ও অবহেলা করছে তাতে সুস্থ হয়ে ওঠাটা মুশকিল। জ্বর আছে? মীরা জানতে চাইল। না না, একেবারেই না। মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ওর দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে যে আশিকের কথা বিশ্বাস করেনি, আসলেই করেনি। ওকে থার্মোমিটার বের করে আনতে দেখা গেল। আশিক অপ্রস্তুত মুখ করে দাঁড়িয়ে রইল। মীরা কাছে এসে বলল, বসুন। আশিক বাধ্য ছেলের মতন বিছানায় বসলো। মীরার এই অধিকার ফলানোটা কেন যেন খুব ভালো লাগছে। মীরা জ্বর মেপে চিন্তিত কণ্ঠে বলল, 101। আবারও জ্বর উঠেছে, আরেকটা জ্বর ঔষধ খেয়ে নিন তো। আচ্ছা, আমি খেয়ে নেব। না, এখনই। এখন না, আগে তুমি নিচে থেকে রাতের খাবার খেয়ে এসো। মীরা কথা বাড়ালো না, আবারও মনে করিয়ে দিয়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর উপরে এসে দেখলো যা ভেবেছিল তাই ঠিক। আশিক কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে এবং যথারীতি ওর জ্বর 103 ছাড়িয়েছে। মীরা ওর কপালে হাত রেখে বিরক্ত কণ্ঠে বলল, শুনুন, ঔষধ খেয়েছেন? আশিক অস্ফুটে কিছু একটা বলল, বোঝা গেল না। মীরা আরো কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। আর কোনো উপায় না দেখে জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করতে লাগলো। আশিক এখনো প্রলাপ বকে যাচ্ছে। মীরার মাথায় হঠাৎ করেই প্রশ্নটা এলো। অনেক দিন থেকেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু ঠিক সুযোগ হচ্ছিল না। আচ্ছা, জ্বরের ঘোরে তো মানুষ মিথ্যে বলে না? মীরা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো,
শুনুন, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আশিক আবারও বিড়বিড় করে কিছু বলল, বোঝা গেল না। মীরা আরো একটু ঝুঁকে পড়ে বলল, বলুন না, হুম। কেন বিয়ে করেছেন আমাকে? কলঙ্ক হবে, কলঙ্ক হবে। বলতে বলতে আশিকের গলা বুঝে এলো। মীরা কেমন স্তব্ধ হয়ে গেল। যদিও এটাই স্বাভাবিক ছিল, তবু কেন যেন মেনে নিতে পারল না। অবচেতন মনে কি ও অন্য কিছু আশা করেছিল? মীরার গলার কাছে একটা কান্না কেমন দলা পাকিয়ে উঠল। বাম হাতে চোখ মুছেও জলপট্টি দিয়ে যেতে লাগলো। জ্বর নামতে বেশি সময় লাগলো না। জ্বর নেমে গেলে আশিক কেমন যেন বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এ কদিনে এটা বুঝে ফেলেছে মীরা। হাতের কাজ গুছিয়ে মীরা বারান্দার চেয়ারে এসে বসলো হেলান দিয়ে। আজ আকাশে চাঁদ নেই, কেমন অন্ধকার হয়ে আছে চারপাশ। মীরার বুকের ভিতরের অন্ধকারটা আরো জমাট বাঁধলো। তার মানে রাসেল ওকে মিথ্যে বলেছে। আশিক কখনো ওকে চায়নি, শুধু অপরাধ বোধ থেকে দয়া করে বিয়ে করেছে। মীরা প্রথমে মুখে হাত চাপা দিয়ে ফুঁপিয়ে উঠল, তারপর দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। মীরা কতক্ষণ কাঁদলো ও নিজেও জানে না। একসময় মুখ থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকিয়ে চমকে উঠল। আশিক চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। মীরা একটু অপ্রস্তুত বোধ করলো। আশিক বিস্মিত কণ্ঠে বলল, তোমার কি হয়েছে মীরা? মন খারাপ? মীরা জবাব দিল না। তাকিয়ে দেখলো আশিকের পাঞ্জাবি ভিজে গেছে, বোধহয় জ্বর ছেড়েছে। ও উঠে দাঁড়িয়ে বলল, আপনার জামা ভিজে গেছে, চেঞ্জ করে নিন, ঠান্ডা লেগে যাবে। তারপর পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। আশিক আর কিছু জানতে চাইল না। এগিয়ে এসে বারান্দার চেয়ারে বসলো। ঠান্ডা হাওয়ায় বসতে ভালো লাগছে। ঘরের ভিতর কেমন গুমোট দমবন্ধ হয়ে আসছিল। মীরা আবার ফিরে এসে বলল, চেঞ্জ না করে এখানে বসে আছেন যে, অসুখ না বাঁধিয়ে ছাড়বেন না, তাই না? তারপর রাগত কণ্ঠে বলল, যা ইচ্ছা করুন, আমার কথা কেন শুনবেন? আমি কে? আশিক হতভম্ব হয়ে গেল। এই মেয়ের সমস্যা কি? আশিক বিড়বিড় করে বলল, আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে, কলঙ্ক হবে তোর। কখন থেকে অকারণে এই লাইনগুলো মাথার মধ্যে ঘুরছে। ধুর। মীরা আশিকের সঙ্গে চেঁচামেচি করে ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কাঁদলো। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে দেখলো আশিক ভেজা পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরেছে। ওয়াটার হিটারে কফির জন্য জল চাপিয়েছে। মীরাকে দেখে হালকা গলায় বলল, কফি খাবে মীরা? না, এই রাত্রেবেলা কফি খাবো কেন? এখন কফি খেলে ঘুম আসবে না। তুমি তো এমনিতেও ঘুমাচ্ছ না। আমি ঘুমোচ্ছি না অন্য কারণে। কি কারণ? এত আলোতে আমি ঘুমোতে পারি না। ও, তাহলে আমি পাশের ঘরে গিয়ে কফি খাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আশিক কফির মগ হাতে পাশের রুমে যেতে উদ্যত হলো। শুনুন, আপনার অ্যান্টিবায়োটিক খাবার সময় হয়ে গেছে। ও আচ্ছা, খাচ্ছি। আগে কিছু খেতে হবে। কি খাবেন বলেন, আমি এনে দিচ্ছি। এত সব ঝামেলা করার দরকার নেই। দরকার আছে, খাবারের পর খেতে বলেছে। কি খাবেন বলুন। একটা কিছু হলেই হবে। মুড়ি মাখিয়ে দিই? এত রাতে ঝামেলা হবে। না, ঘুগনি করাই আছে, আমি নিয়ে আসছি। মীরা ঝটপট মুড়ি মাখা বানিয়ে ফেললো। যত্ন করে বাটিতে ঢেলে উপরে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে গার্নিশ করলো। আশিকের জন্যে কিছু করতেও খুব ভালো লাগে। ও কি আশিককে একটু বেশি যত্ন করছে? আচ্ছা, এমন নয় তো যে ও আশিকের প্রেমে পড়ে যাচ্ছে? আরে ধুর। মীরা মাথা নেড়ে হাসলো আপন মনেই। আগেও তো এমন ভাবেই করতো। মীরা ট্রেতে করে খাবারের বাটি পানির গ্লাস নিয়ে উপরে চলে এলো। ঘরে ঢুকে দেখলো আশিক 2 মগ কফি বানিয়েছে। ওকে দেখে হালকা গলায় বলল, একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই তোমার জন্য করলাম। তোমারটা ডিক্যাফিনেটেড, ঘুমের সমস্যা হবে না। মীরার অবশ্য এমনিতেই ইচ্ছে করছিল একটু আশিকের সঙ্গে থাকতে, তাই ও আর উচ্চবাচ্য করলো না। কফির মগ নিয়ে বিছানায় বসে পড়লো। একটা চুমুক দিয়েই বুঝতে পারলো বেশ ভালো ব্র্যান্ডের কফি। কেমন ক্লান্তি কেটে যাচ্ছে। তাকিয়ে দেখলো আশিক আয়েশ করে মুড়ি মাখা খাচ্ছে। ধূসর রঙের টি শার্টটা এত মানিয়েছে ওকে। মীরা তাকিয়ে রইল। আশিক খেতে খেতে বলল, মীরা, মুড়ি মাখানোর কোনো কম্পিটিশন হলে তুমি নির্ঘাত চ্যাম্পিয়ন হতে। মীরা জবাব দিল না। ওর কেমন ঘুম ঘুম লাগছে। চা কফি খেলে মানুষের ঘুম পালিয়ে যায়, অথচ ওর মনে হচ্ছে চায়ের বদলে আফিম খেয়ে ফেলেছে। মীরা কফির মগ সাইড টেবিলে রেখে পা তুলে বিছানায় বসলো। তারপর বালিশে মাথা রেখে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই।
আশিক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, লাইট বন্ধ করে দেবো? আমি পাশের ঘরে চলে যাই। না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সিলিং লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বেলে দিচ্ছি। মীরা জবাব দিতে পারল না, তার আগেই গভীর ঘুমে তলিয়ে গেল। টেবিল ল্যাম্পের নরম আলোয় ওর মায়াবী মুখটা আরো মায়াময় লাগছে। আশিক চোখ ফেরাতে পারল না, অপলক চেয়ে রইল। কিরে, এরকম প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? এখন তো মুখ থাকবে অল টাইম গ্লোয়িং। মীরা জবাব দিল না, মুখ ভার করে বসে রইল। মীরা হলে এসেছিল ওর কিছু জিনিসপত্র নেবে বলে। টুম্পাকেও আসতে বলেছিল। কাল 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, সাদা কালো শাড়ি পরতে হবে। মীরার কোনো সাদা কালো শাড়ি নেই, কদিনের ব্যস্ততায় আর বেরোতে পারেনি। আজকে না কিনলেই নয়, একটু দেখে শুনে বেছে কিনতে হবে। সকাল সকাল ভালো মুডে বের হচ্ছিল, কিন্তু আসার আগেই মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল। কি হলো, কথা বলছিস না কেন? কিছু না, মাথা ধরেছে। কেন? ঘুম হয়নি। এখন ঘুম না হওয়াটাই তো স্বাভাবিক। মীরা টুম্পার রসিকতা ধরতে পারল না, আন মনে বলল, স্বীকার করছিস তাহলে? মীরা এবার বুঝতে পারল কেন যেন ওর রাগ হচ্ছে না, অসম্ভব মন খারাপ লাগছে। আজ সকালে যখন ওর ঘুম ভেঙেছে, কোথাও আশিককে খুঁজে পায়নি। তাড়াতাড়ি বেরোতে হবে বলে মীরা ঝটপট রেডি হয়ে নিচে গিয়ে দেখলো তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। হয়তো আফসিনের পরীক্ষা শেষ, তাই রোজিনা আর সকাল সকাল উঠে খাবার তৈরি করেনি। ভেবেছে আশিক অসুস্থ, তাই সবাই ঘুমিয়ে আছে। মীরা তাড়াতাড়ি দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেললো। খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকে দেখলো আশিক সবে ছাদ থেকে নেমে এসেছে। মীরা বলল, তাড়াতাড়ি খেয়ে নিন, ঔষধ খেতে হবে। আশিক আর কিচ্ছু বলল না, চুপচাপ খেয়ে যেতে লাগলো। মীরা যতক্ষণ কাছে থাকে ততক্ষণই ভালো লাগে, কে জানে আর কতদিন থাকবে। মীরাকে তৈরি হতে দেখে আশিক একটু অবাক হয়ে বলল, তুমি কি কোথাও যাচ্ছ? জি, একটু হলে যাব, কয়েকটা জিনিস আনতে হবে, তারপর একটু মার্কেটে যাব। মার্কেটে একা যাবে? না, টুম্পাকে আসতে বলেছি, ওর সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাই। মীরা এগিয়ে এসে ওর কপালে হাত রাখলো, তারপর বলল, আপনার জ্বর আছে, তা না হলে আপনার সঙ্গেই যেতাম। আপনি বাসায় রেস্ট নিন, কালকের অনুষ্ঠানে না হলে সমস্যা হয়ে যাবে। আমি শাড়িটা কিনেই চলে আসবো, দেরি হবে না। শাড়ি? হ্যাঁ, কালকের অনুষ্ঠানের জন্য সাদা কালো শাড়ি লাগবে। ও আচ্ছা। বেরোনোর সময় আশিক একবার ডাকলো। মীরা এগিয়ে এসে বলল, কিছু বলবেন? আশিক একটু অস্বস্তি দিয়ে বলল, আমি যদি তোমাকে শাড়ি কেনার টাকাটা দিই, তুমি কি কিছু মনে করবে? মীরা হেসে ফেলল, বলল, মনে করবো কেন? আশিক কেমন ক্লান্ত ভঙ্গিতে বিছানায় হেলান দিয়ে বসেছিল। উঠতে গেলে মীরা বলল, কোথায় আছে বলুন, আমি নিজেই নিয়ে নিচ্ছি। টেবিলের উপর আমার ওয়ালেটে আছে, যা আছে নিয়ে যাও। মীরা ওয়ালেট খুলে হতভম্ব হয়ে গেল। ভেতরে একটা মেয়ের ছবি, বিষণ্ণ দুটি চোখ, হাসিটা খুব মিষ্টি, কেমন চেনা চেনা মনে হচ্ছে। মীরার বুক ধক করে উঠল, চোখে জল এসে গেল। কোনো মতে চোখের জল লুকিয়ে ও বেরিয়ে গেল। আশিক তাহলে অন্য কাউকে ভালোবাসে, এজন্য টুম্পাকেও ফিরিয়ে দিয়েছিল। তাহলে ওকে কেন বিয়ে করলো? এমনই তার অপরাধ বোধ। কিরে, কথা বলছিস না কেন? মীরা মুখ তুলে তাকালো। টুম্পা সপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে, কথা বলতে ইচ্ছে করছে না। মীরার হঠাৎ করে কেমন কান্না পেল। হাঁটুতে মুখ গুজে ও ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করে এভাবে কেঁদে ওঠাতে টুম্পা প্রথমে কেমন হকচকিয়ে গেল, তারপর কাছে এসে মাথায় হাত রেখে বলল, কি হয়েছে বল না আমাকে। মীরা মুখ তুলে চোখ মুছে বলল, উনি অন্য কাউকে ভালোবাসে। কি? কে বলেছে? আশিক ভাই? না। তাহলে? আমি ওনার ওয়ালেটে ছবি দেখেছি। আরে ধুর, ওয়ালেটে কেউ গার্লফ্রেন্ডের ছবি রাখে? দেখতে কেমন? শাড়ি পরা, মাঝখানে সিঁথি করা, পাসপোর্ট সাইজের ছবি। মীরার হঠাৎ বিদ্যুৎ চমকের মতন মনে পড়ল, এই ওয়ালেটটাই ওনার হাতে ছিল সেদিন। অফিসের ছাদ বারান্দায় উনি কাঁদছিলেন। মীরা থেমে থেমে বলল, এটা নিশ্চয়ই ওনার মায়ের ছবি। এই যে দেখলি তো, হুদাই ফ্যাস ফ্যাস করছিলি। মীরা চোখ মুছে বলল, আচ্ছা টুম্পা, সেদিন কার্জন হলে উনি তোকে কি বলেছিলেন? উনিকে এই কথা বলেনি, ইম্পর্টেন্ট এই কথাও বলেনি। কাজেই তুই নিশ্চিন্তে থাকতে পারিস। অবশ্য উনি যে ইম্পর্টেন্ট না এর প্রমাণ নিশ্চয়ই এতদিনে পেয়ে গেছিস।
মীরা জবাব দিল না, তাকিয়ে রইল। টুম্পা গা দুলিয়ে হাসতে লাগলো। আজ সকাল থেকে আকাশে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। মেঘে মেঘে আকাশ ঢেকে আছে। কেমন মন খারাপ করা বিষণ্ণ একটা দিন। এমন দিনে না চাইতেও ভালো মন খারাপ হয়ে যায়, কিন্তু আজ মীরার মন অসম্ভব ভালো। তা সে বৃষ্টির জন্যেই হোক বা অন্য কারণে। বোধহয় অন্য কারণটাই আসল। আজ 1 সপ্তাহ ধরে ওর জীবনটা কেমন বদলে গেছে। ঘটনাটা শুরু হয়েছে 21শে ফেব্রুয়ারির দিন। মীরা সকালে তৈরি হয়ে আশিকের সঙ্গে বেরিয়েছিল। রাত থেকে আশিকের আর জ্বর আসেনি, তবু মীরা ওকে জ্বরের ঔষধ খাইয়েছে। রাতে বেশ কবার জেগে উঠে পরীক্ষাও করেছে আবার জ্বর এলো কিনা। শেষ রাতের দিকে নিশ্চিন্ত হয়ে তবে ঘুমিয়েছে। পুরো অনুষ্ঠান খুব চমৎকার হয়েছে। ছাত্র শিক্ষক সকলেই মহা খুশি। মীরার অবশ্য একটু মন খারাপ হয়েছিল, আশিক আবৃত্তি করতে পারেনি বলে। ওর গলা ভেঙে আছে। উপস্থাপনায় করেছে বহু কষ্টে। আশিক একটা কালো পাঞ্জাবি পরেছে। কদিনের অসুস্থতার কারণে চোখে মুখে ক্লান্তির ছাপ যেমন আছে, তেমনি যত্নের চিহ্নও আছে। ওর অসুস্থতার কথা সবাই জানে বলে কেউই ওকে তেমন একটা কাজ করতে দিচ্ছে না। মানব, সুমন, রিপন সবাই অনেক পরিশ্রম করছে। ভোরবেলা স্টেজের কাজ হয়ে যাবার পর মীরার আর কোনো কাজ নেই। অনুষ্ঠান শুরু হওয়ার পর আফসিন এসেছে। টম্পা এসছে আরো আগেই। স্টেজ থেকে একটু দূরেই টেবিলের উপর স্ন্যাক্স রাখা আছে। মীরা সবার জন্য খাবার নিচ্ছিল, তখনই শুনতে পেল দুটো ছেলে ওকে নিয়ে কথা বলছে। মীরার পেছনে তাকাতে রুচি হলো না। এত দিন হয়ে গেছে, এখনো সবাই এগুলো নিয়ে খিস্তি করে মজা পায়। মীরা তাকালো না, একটু আড়ালে সরে গেল। আর তখনই টের পেল পেছন থেকে আশিক এসে ছেলে দুটোর কাঁধে হাত রেখেছে। আশিক ঠান্ডা গলায় বলল, তোরা কোন ডিপার্টমেন্টের রে? ছেলেগুলো একটু ঘাবড়ে গেল। আশিককে মোটামুটি সবাই চেনে, তৌহিদের সঙ্গে মারামারির ঘটনাটাও জানে। ছেলেগুলো ডিপার্টমেন্টের নাম বলল। আশিক ঠান্ডা গলায় বলল, এতক্ষণ তোরা যাকে নিয়ে কথা বলছিলি সে আমার বউ। মীরা আর আশিককে নিয়ে রটনাটা সবাই জানে, কিন্তু ওদের বিয়ের খবরটা এখনো সেভাবে কেউ জানে না। ছেলেগুলো মুখ চাওয়াচাই করলো। আশিক আগের চেয়েও শীতল গলায় বলল, আর একবার আমার বউয়ের দিকে তাকাবি কি আর একটা বাজে কথা বলবি তো তোদের চোখ তুলে নেব। প্রোগ্রাম দেখতে এসেছিস দেখ, তা না হলে বিদায় হ। ছেলেগুলো সুরসুর করে অডিয়েন্সের মধ্যে ঢুকে বসে পড়ল। আশিক আর কিছু বলল না, ভাবলেশহীন মুখ করে আবার স্টেজে ফিরে গেল। আড়ালে দাঁড়িয়ে মীরা পুরো ঘটনাটাই দেখলো। মীরার কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। এমন করে কেউ কখনো ওর জন্য বলেনি। আগের দিনও আশিক প্রতিবাদ করেছিল, কিন্তু সেটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই করত। আর যেটা করেছে সেটা শুধুমাত্র ওর জন্য। আমার বউ কথাটা কেমন ওর মনের মধ্যে গেঁথে গেল। মীরা চোখ তুলে স্টেজের দিকে তাকালো। দূরে আশিককে দেখা যাচ্ছে। মীরার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। বুকের মধ্যে সূক্ষ্ম একটা যন্ত্রণা অনুভব করছে। এরকম তো আগে কখনো হয়নি। কাল টুম্পা ওকে জিজ্ঞেস করেছিল, তুই কি আশিক ভাইয়ের প্রেমে পড়েছিস? মীরা জবাব দেয়নি। চোখ তুলে তাকাতেও সাহস হচ্ছিল না। টুম্পা চিত হয়ে ঘাসের উপর শুয়ে হাসতে হাসতে বলেছিল, মীরা, শেষ পর্যন্ত তুইও পড়লি। অবশ্য তোর দোষ নেই, তুই এমন লৌহ মানবী বলে। তোর জায়গায় অন্য কেউ হলে আরো আগেই পড়তো। তারপর উঠে বসে বলল, তবে আমি যদি ওনার জায়গায় হতাম তবে তোর ওপর তিতি বিরক্ত হয়ে যেতাম। কেন, আমি কি করেছি? কি করেছিস বুঝিস না? প্রথম দিন খারাপ ব্যবহার করলি, তারপর থেকে খিটখিটে মায়ের মতন আচরণ করছিস। ঔষধ খান, ভাত খান, রুটি খান, যত সব। একটু রোমান্টিক হতে পারিস না? মীরার মনে হয়েছিল সত্যিই ও হয়তো একটু বেশি বেশি করছে। যতক্ষণ আশিকের কাছাকাছি থাকে ততক্ষণ শুধু খিটখিট করতে থাকে। কিন্তু এর পরেও যতবার আশিকের কাছাকাছি যাবার চেষ্টা করেছে, আশিক ততটাই দূরে সরে গেছে। জ্বর সেরে যাবার পর আবার লাইব্রেরিতে ঘুমানো শুরু করেছে। জিজ্ঞেস করলে বলে পড়তে পড়তে ঘুম এসে যায়। মীরা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে, তারপর কখন ঘুমিয়ে পড়ে নিজেই টের পায় না। তবে সকালবেলায় লাইব্রেরির সাইড টেবিলে একটা কবিতা পায়।
এ যেন একটা খেলা আশিকের। এত সব কঠিন কঠিন কবিতা মীরার মাথায় ঢোকে না। ও শুধু একটা কথাই জানে যে আশিকের আশেপাশে থাকতে ওর ভালো লাগে। ওর কথা শুনলে কেমন ঘোর লাগে, মনে হয় হাজার প্রজাপতিরা ডানা মেলছে। গত রাতেও যখন আশিক লাইব্রেরিতে যাওয়ার জন্য উদ্যত হলো, মীরা উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। মানে? মানে আমার কারণেই তো আপনার অন্য রুমে গিয়ে ঘুমোতে হচ্ছে। আপনি এখানেই থাকুন, আমি চলে যাচ্ছি। আমি তোমার কারণে যাচ্ছি কথাটা ঠিক, তবে তার মানে এই নয় যে তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তুমি আলোতে ঘুমাতে পারো না, তাই আমি ওখানে থাকি। তুমি ঘুমিয়ে পড়লে আবার চলে আসি। কোথায়? আপনি তো আর আসেন না। আসি তুমি ঘুমিয়ে পড়ার পর। আমি তো সকালেও আপনাকে দেখি না। কি করে দেখবে? আমি তো তার আগেই উঠে পড়ি। তাহলে আপনি আমার জন্য যান না? না। তাহলে এখানেই থাকুন, আমার আলোতে কোনো সমস্যা হবে না। আশিক জবাব দিল না, তবে ও লাইট বন্ধ করে এসে বিছানায় বসলো। তারপর আস্তে আস্তে বলল, ঘুমিয়ে পড়ো মীরা। মীরার মনটাই ভালো হয়ে গেল। সেই মন ভালো থাকার রেশটা সকালবেলাতে রয়ে গেল। নিচে নেমে দেখলো সবাই বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আফসিন রোজিনাকে সঙ্গে নিয়ে যাচ্ছে অ্যাডমিট কার্ড আনতে। রোজিনা এবার এসএসসি পরীক্ষা দেবে। হাসান সাহেবের সাথেই গাড়ি করে যাচ্ছে সবাই। যেহেতু আকাশের অবস্থা ভালো নেই, তাই একই সঙ্গেই যাবে সবাই। মীরা রোজিনাকে বলল আজ দুপুরের খাবার ওই রান্না করবে, ওরা যেন নিশ্চিন্তে ঘুরে আসে। মীরা ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে রাখলো। দুপুরে খিচুড়ি, আলু ভর্তা আর ডিম ভাজি করবে ঠিক করলো। দুপুরের রান্নার আয়োজন করতে করতে টের পেল ঝুম বৃষ্টি নেমেছে। মীরা এক ছুটে ছাদে চলে গেল। কতদিন বৃষ্টিতে ভেজা হয় না। ছাদের এই পাশটা অনেক সুন্দর, একপাশে একটা বাগান বিলাস গাছ। মীরা অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলো। আজ যেন ওর মনের সব কষ্ট এই বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে মুছে যাচ্ছে। খুব গাইতে ইচ্ছে করছে, কিন্তু ও গান গাইতে পারে না। মীরা আকাশের দিকে মুখ তুলে চোখ বুজেই বলল। ছাদে উঠে আশিক থমকে গেল। ছাদের এক কোণ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে মীরা। বাগান বিলাসের ঝাড়ের পেছনে ওর ছিপছিপে দেহাবয়ব নজরে পড়ছে। গোলাপি ফুলগুলোর আড়ালে ওর বৃষ্টি স্নাত মুখটাই চোখ আটকে গেল আশিকের। এর আগেও দেখেছে অন্ধকারের অবনীলে, কখনো কোনো শরীরী আকর্ষণ অনুভব করেনি ওর প্রতি, কিন্তু আজ ওকে এই অবস্থায় দেখে কেমন একটা শিরশিরে অনুভূতি হলো। দুদিকে হাত প্রসারিত করা, আকাশের দিকে মুখ করা ওর এই প্রতিচ্ছবিটা কেমন অপার্থিব ঠেকছে। আশিক অপলক চেয়ে রইল। মীরা চোখ মেলে ওকে দেখে তাকিয়ে রইল দু এক মুহূর্ত। তারপর লজ্জা পেয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে নেমে গেল। মীরা চলে যাবার পর আশিক কিছুক্ষণ ছাদে হাঁটলো। বৃষ্টির পর গাছগুলো দেখতে খুব ভালো লাগে। মনে হয় যেন আজ ওদের মনে অনেক আনন্দ। কিছুক্ষণ ভেজা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো। তারপর রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। বৃষ্টির পর শহর জুড়ে ব্যস্ততা নেমেছে। যে যার কাজে ছুটে যাচ্ছে। ভারী বর্ষণের পর এই শহর জোড়া ব্যস্ততা দেখতে খুব ভালো লাগে আশিকের। কিন্তু আজ মন বসছে না, কেমন অস্থির লাগছে। আশিক ধীর পায়ে নিচে নেমে গেল। ঘরে ঢুকে মোটামুটি একটা ধাক্কার মতন খেলো। মীরা বারান্দায় দাঁড়িয়ে চুল মুছছে। ওর পরনে আকাশি নীল শাড়ি। মীরা কি গান গাইছে গুনগুন করে। মীরা পেছন ফিরে আছে, চুলগুলো একপাশে সরানো। ওর সরু কোমরের অনেকটা দৃশ্যমান। আশিকের বুকে কাঁপন ধরল। ও চোখ সরিয়ে নিয়ে ওয়াটার হিটারে চায়ের জন্য জল চাপালো। শব্দ শুনে মীরা পেছন ফিরে দেখলো হাতের তোয়ালে বারান্দার রেলিংয়ে মেলে দিয়ে ঘরে ঢুকে বলল, কফি বানাচ্ছেন? হ্যাঁ, তুমি খাবে? আপনার কষ্ট না হলে দিন। এই কেমন কথা? তুমি আমার জন্য এত কষ্ট করলে, আর আমি তোমাকে সামান্য কফি খাওয়াতে পারবো না? আমি আবার কি করলাম? এই যে আমার জ্বরের সময় এত কষ্ট করলে। তাহলে আপনিও আমার জন্য কিছু করুন। কি করবো বলো? আমাকে একটা কবিতা শোনান। আশিক অবাক হলেও সেটা প্রকাশ করলো না। মীরার হাতে কফির মগ দিয়ে চেয়ারে বসলো। তারপর বলল, কি কবিতা শুনবে বলো? 1 মিনিট দাঁড়ান, আমি এনে দিচ্ছি। মীরা আলমারির ভিতর থেকে একটা বই বের করে নিয়ে এলো। তারপর আশিকের হাতে দিয়ে কফির মগ নিয়ে বিছানার উপর বসলো। কফিতে চুমুক দিয়ে বলল, বুকমার্ক দেওয়া আছে। আশিক একবার চোখ বুলিয়ে পড়া শুরু করলো। মেয়েটা পাখি হতে চাইলো,
আমি বুকের বাঁদিকে আকাশ পেতে দিলাম। 2-4 দিন ইচ্ছে মতো ওড়াউড়ি করে বলল তার একটা গাছ চাই। মাটিতে পা পুঁতে ঠাঁই দাঁড়িয়ে রইলাম। সে এ ডাল সে ডাল ঘুরে ঘুরে সে আমাকে শোনালো অরণ্য বিষাদ। তারপর টানতে টানতে একটা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে এসে বলল তারও এমন একটা পাহাড় ছিল, সেও কখনো পাহাড়ের জন্য নদী হতো। আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম, নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনো পাপ থাকে না। সে কিছু ফুটে থাকা ফুলের দিকে দেখিয়ে জানতে চাইল কি নাম। বললাম গোলাপ। দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল কি নাম। বললাম প্রেম। তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো কি নাম। বললাম ঘর। এবার সে আমাকে বলল তুমি সকাল হতে জানো। আমি বুকের বাঁ দিকে তাকে সূর্য দেখালাম। কবিতা শেষ করে আশিক মুখ তুলে তাকালো। মীরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিক বই বন্ধ করে বলল, ভালো হয়েছে? অনেক সুন্দর হয়েছে। এটা আমার প্রিয় কবিতা। তুমি বোধহয় রুদ্র গোস্বামীর ভক্ত। হ্যাঁ, ঠিকই বলেছেন। কেন বলো তো? ওনার কবিতা আমার সহজ লাগে। সিরিয়াসলি মীরা, তোমার কবিতা এই জন্য ভালো লাগে যে সেটা সহজ? বুঝতে না পারলে ভালো লাগবে কি করে? কবিতা শুধু বোঝার ব্যাপার নয়, অনুধাবন করারও একটা ব্যাপার আছে। তুমি জীবনানন্দ, তারাপদ রায়, মাইকেল মধুসূদন পড়ে দেখো, সমন্বয়ের একটা ব্যাপার আছে। ছন্দ নিয়েও অনেক খেলা যায়। মীরার মেজাজ খারাপ হচ্ছে। এত সুন্দর একটা কবিতা পড়ার পর কি সব খটমটে ব্যাপার নিয়ে আলোচনা শুরু করেছে। মীরা এড়িয়ে যেতে বলল, কেন এই কবিতা আপনার ভালো লাগে না? লাগে, কিন্তু এসব কবিতা থাকতে তুমি এটা কেন পড়তে বললে সেটা বুঝলাম না। মীরা উঠে দাঁড়িয়ে বলল, তারপর ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। আশিক কিছুক্ষণ ওর যাত্রা পথের দিকে তাকিয়ে রইল। তারপর হাসতে হাসতে আনমনে মাথা নাড়ল। কদিন থেকেও লক্ষ্য করছে মীরা অকারণেই ওর আশেপাশে ঘুরঘুর করে। ওর ঘোর লাগা দৃষ্টি নজর এড়ায় না আশিকের। মেয়েদের এরকম মুগ্ধতা দেখেও অভ্যস্ত। এটা নতুন কিছু নয়। প্রথম ওকে দেখে সবার মধ্যে এক ধরনের মুগ্ধতা জন্মায়। ওর বলিষ্ঠ গরম ঝকঝকে হাসি, আন্তরিক ব্যবহার, পুরুষালী ব্যক্তিত্ব মেয়েদেরকে মুগ্ধ করে। কিন্তু আশিক জানে ওকে গভীরভাবে জানলে এই মুগ্ধতা বেশি দিন থাকবে না। ওর মনের ভিতরকার অন্ধকারাচ্ছন্ন জগৎ আলোকিত করার মতো গভীরতা এসব হালকা ধরনের মেয়েদের মধ্যে নেই। তাই সেসব মেয়েদের ও সযত্নে এড়িয়ে গেছে। মীরাকে ওর অন্যরকম মনে হয়েছিল। সেই মীরার চোখেও ঘোর লাগলো। এ কি শুধু সাময়িক মুগ্ধতা, নাকি আরো গভীর কিছু? আশিক জানে না, যদিও তাতে কিছু যায় আসে না। মীরা যেরকম ওকে ঠিক সেই রকম ভাবেই ভালোবাসে ও। হয়তো এটাই ওর নিয়তি। তা না হলে এই পৃথিবীতে এত মেয়ে থাকতে কেন মীরার মধ্যেই তাকে খুঁজে পেল, যাকে ও আজন্ম খুঁজছিল? কতদিন জ্বরের ঘোরে টের পেয়েছে মীরার শীতল আঙ্গুলের স্পর্শ। কতদিন ইচ্ছে করে ঔষধ খায়নি, যেন আবার জ্বর আসে, যেন আবার মীরা ওর কাছে এসে বসে। ওর সেই উৎসুক চিন্তিত দৃষ্টি অন্তরের অন্তঃস্থল পর্যন্ত শীতল করে দিত। মনে হতো সব উত্তাপ চলে যাচ্ছে। মীরা ওকে এই কবিতা কেন পড়তে দিয়েছে? ও কি চাইছে? আশিক ওকে এরকম কিছু বলুক? ও কি জানে এর চেয়ে আরো অনেক গভীর, অনেক আবেগময় কবিতাও লিখেছে মীরার জন্য? কোনো দিন কি বলতে পারবে সেটা? ঠিক জানে না। জানে না মীরার এই ঘোর কতদিন থাকবে, মীরার কদিন পরে আর ভালো লাগবে না। কি জানে এই চিন্তাটা কতটা কাঁপিয়ে দেয় ওকে। আশিক চায় না মীরা ওর অভ্যেসে পরিণত হোক। ভালোবাসা ছেড়ে তবু থাকা যায়, অভ্যেস ছেড়ে থাকা মুশকিল। আশিক নিচে নেমে গেল। দ্বিধা বিভক্ত মনটাকে খুব কষ্ট করে একত্রিত করার চেষ্টা করলো। মনের একটা অংশ বলে মীরাকে কাছে আসতে না দিতে যেন চলে গেলেও মনটা ভেঙে না পড়ে। আর মনের অন্য অংশটা সারাক্ষণ শুধু ওর কাছে থাকতে চায়। কাকে ফেলে যে কে যেতে চায় বোঝা মুশকিল। আশিক রান্নাঘরের দরজা ধরে দাঁড়ালো। মীরা এক মনে কাজ করে যাচ্ছে। কোমরে আঁচল গুজে দিয়েছে। পাক্কা গিন্নি লাগছে ওকে। এরকম একটা দৃশ্য ও কল্পনায় দেখেছিল, সত্যি সত্যি কখনো দেখবে ভাবতে পারিনি। মীরা চমকে তাকালো, বুকের মধ্যে ফু দিয়ে বলল, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। এইরকম করে কেউ? আশিক জবাব দিল না, হাসলো একটু। কি অদ্ভুত মাদকতা সেই হাসিতে। মীরা চোখ ফেরাতে পারে না, বুক ধরপড় করে।
মীরা টের পাচ্ছে ওর চোখ জলে ভরে উঠছে। এভাবে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকলে হয়তো কেঁদেই ফেলবে। চট করে উল্টো দিক ঘুরেও ব্যস্ত সমস্ত হয়ে কড়াইতে খুন্তি নাড়তে লাগলো। সেই অবস্থাতেই বলল, কিছু লাগবে আপনার? একটু লাগবে। কি? তোমাকে। মীরা ভীষণভাবে চমকে উঠল। আশিক নিজেকে সামলে নিয়ে বলল, আমার বইগুলো খুঁজে পাচ্ছি না, তুমি কোথাও গুছিয়ে রেখেছো। একটু পড়াশোনা করতাম, পরীক্ষা তো প্রায় এসে গেছে। তাই বলুন, চলুন আমি বের করে দিচ্ছি। মীরা চপল পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল, গুছিয়ে রাখা বইপত্র বের করে দিল। আশিক সেসব নিয়ে শোবার ঘরের টেবিলেই বসলো। মীরার কাজ শেষ, তবু যেতে ইচ্ছে করছে না। কি অদ্ভুত নেশায় পেয়ে বসেছে ওকে। কোনো মানুষের প্রতি এই ধরনের তীব্র আকর্ষণ ওর জীবনে এই প্রথম। এ যেন ঠিক পরিণত বয়সের প্রেম নয়, যেন সেই কিশোর বয়সের বাঁধ ভাঙা উথাল পাথাল প্রেম। মীরার জীবনে আশিক প্রথম পুরুষ নয়, তবে অনুভূতিটা নতুন। শুভর প্রতি ওর একটা ভালো লাগা ছিল, কিন্তু যত দিন গেছে ততটা ও শুভকে জানতে পেরেছে। সেই ভালো লাগার দিনকে দিন তলানিতে এসে ঠেকেছে। পক্ষান্তরে আশিকের প্রতি ছিল ওর গভীর বিশ্বাস আর শ্রদ্ধাবোধ, কিন্তু যত ও আশিকের কাছাকাছি এসেছে, কবে কখন কি করে যে ওর অনুভূতিগুলো আকার বদলেছে ও নিজেও জানে না। যে ভালোবাসায় শুধু তীব্র আকর্ষণই থাকে না, তার সঙ্গে মিশে থাকে গভীর শ্রদ্ধাবোধ। সেই ভালোবাসার শেকড় বোধহয় হৃদয়ের অনেক গভীরে যায়। এত সহজে ঝোড়ো বাতাসে সেটা উপড়ে ফেলা যায় না। কিছু বলবে? মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক প্রশ্ন করলো। মীরা একটু চমকে গেল। হঠাৎ করে বলার মতো কিছু খুঁজে পেল না। আমতা আমতা করে বলল, বলছিলাম যে চা খাবেন না একবারে খাবার দিব? এখন কিছু লাগবে না। মীরা আর কিছু বলল না, নিচে নেমে গেল। কেমন মন খারাপ লাগছে। রান্না বান্না শেষ হয়ে গেছে। মীরা ঝটপট ডিম ভেজে ফেলল। টেবিলে খাবার সাজিয়ে একবার চট করে বাকিদের খোঁজ নিয়ে নিল। জানতে পারলো ওদের ফিরতে দেরি হবে। খাবারের আয়োজন দেখে আশিক একটু অবাক হয়ে গেল। তুমি কি বৃষ্টি বলে খিচুড়ি করেছো? এমনি করলাম। ভালো করেছো, আমার খিচুড়ি ভীষণ প্রিয়। খিচুড়ির সঙ্গে কি খেতে ভালো লাগে? গরুর মাংস? সেটা হলে বেস্ট হয়, তবে ডিম ভাজিও ভালো লাগে, আর আলু ভর্তাটা বোনাস। খেতে খেতে গল্প হলো অনেক, আবার সেই আগের মতন সহজ সাবলীল গল্প, কিন্তু কোথায় যেন একটা আড়াল রয়ে যাচ্ছে। মীরা টের পায় যেন একই টেবিলের পাশাপাশি দুটি চেয়ারের মাঝখানেও তাদের মাঝে অনেক দূরত্ব, যেন একটা বিশাল সমুদ্রের দুটো ছোট ছোট দ্বীপ, যারা চাইলেও কাছাকাছি আসতে পারে না। মীরা খাবার পর চা করলো, তারপর বলল, চলুন ছাদে গিয়ে চা খাই। সকালের বৃষ্টির পর কেমন একটা স্নিগ্ধ আবহাওয়া, মৃদু হাওয়া দিচ্ছে। বসবার মতন শুকনো কিচ্ছু নেই। চেয়ারগুলো সবই ভেজা। আশিক রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। অনতি দূরত্বে মীরাও দাঁড়িয়ে রইল চায়ের মগ হাতে। কোনো অদ্ভুত কারণেও আশিকের চোখের দিকে তাকাতে পারছে না। ছাদেও গল্প হলো অনেকক্ষণ। এক পর্যায়ে মীরা ও সেই প্রশ্নটা করেই ফেলল। মুখ নামিয়ে অনুচ্চ স্বরে বলল, আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? অনেকক্ষণ পর্যাপ্ত জবাব না পেয়ে মীরা মুখ তুলে চাইল। ও ভেবেছিল আশিক হয়তো রাগ করবে। তাকিয়ে দেখলো আশিকের ঠোঁটে মিটি মিটি হাসি। ও বলল, তোমার এই প্রশ্নের জবাবটা আমি কাল দেব। মীরা সারা বিকেল ছটফট করলো। কতবার ভাবলো গিয়ে বলবে কাল নয়, এখনই বলতে হবে, কিন্তু আশিক ছাদ থেকে নামছেই না। অনেক রাত করে ঘরে এলো। তারপর বইপত্র নিয়ে লাইব্রেরিতে ঢুকে দরজা বন্ধ করে দিল। মীরা গভীর রাত পর্যন্ত জেগে অপেক্ষা করলো। তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। রাত করে ঘুমানোর দরুন ভোরে ঘুমও ভাঙলো না। যতক্ষণে ঘুম ভাঙলো ঘরের মধ্যে রোদের হুটোপুটি। ও এক ছুটে ঘর বারান্দা এক করেও আশিককে কোথাও খুঁজে পেল না। ছুটতে ছুটতে ছাদে গেল, সেখানেও নেই। নিচে নেমে জানতে পারলো আশিক বেরিয়ে গেছে। মীরা একটু ধাক্কা খেলো। তারপরেই মনে পড়লো ও জানে কোথায় ওর জবাব লুকিয়ে আছে। ইস, এতক্ষণ কেন মনে পড়েনি? মীরা দৌড়ে লাইব্রেরি ঘরে ঢুকে গেল। প্রতিদিনের মতো আজও সাইড টেবিলে খাতাটা খোলা পড়ে আছে। শুধু আজ অন্যান্য দিনের মতো কেমন কবিতা নেই সেখানে। মীরার চোখ শুধু একটি শব্দ, মাহাল কিতা। মীরা চেয়ারের হাতল ধরে হাঁটু মুড়ে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। এসবের মানে কি?
মীরা এক টানে কাগজটা ছিঁড়ে কুচি কুচি করে ফেললো। তারপর একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাগে দুঃখে অভিমানে ওর সমস্ত শরীরের অঙ্গার হয়ে যাচ্ছে। শেষ রাতের দিকে বৃষ্টি পড়েছে, বাতাসে ঠান্ডা ভাব, তবু মীরা তোয়াক্কা করলো না। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লো। ঠান্ডা জলের স্পর্শে শরীর কেঁপে উঠল। অনেকক্ষণ ভেজার পর যখন কাঁপুনি ধরে গেল, তখন হঠাৎ করেই মনে পড়ল, এমনি এমনি নিশ্চয়ই এই কথাটা লেখেনি আশিক, নিশ্চয়ই এটার কোনো মানে আছে। মীরা তাড়াতাড়ি শাওয়ার বন্ধ করে মাথায় তোয়ালে পেঁচিয়ে পোশাক পাল্টে বেরিয়ে এলো। ঘরের ভিতর তাকিয়ে চমকে উঠল, পুরো ঘর পরিপাটি। দৌড়ে লাইব্রেরিতে ঢুকে দেখলো ছিঁড়ে ফেলা কাগজের চিহ্ন মাত্র নেই। মীরা দৌড়াতে দৌড়াতে নিচে নেমে গেল। রোজিনা ওকে দেখে একগাল হেসে বলল, ভাবি নাস্তা খাইবেন না? রোজিনা আমার ঘরে কতগুলো কাগজ পড়েছিল, সেগুলো কোথায়? বুয়া আসছিল, ঝাড়ু দিয়া ফালাইয়া দিছে। ওর ইচ্ছে হলো রাগে হাত কামড়াতে। কি যে ছিল শব্দটা, কি ফিতা ফিতা কিছু একটা হবে। ধুর, কেন যেন রাগ দেখিয়ে ছিঁড়তে গেল। মীরা বিরস মুখে উপরে চলে গেল। নাস্তা খেতে ইচ্ছে করছে না। ফোন চেক করে দেখলো আশিকের কোনো ফোন আসেনি। ও নিজেই কি একটা ফোন করবে? মীরা সারা বিকাল ছটফট করলো। সন্ধ্যার পর আর থাকতে না পেরে আশিককে ফোন করলো। ওর ফোন সুইচ অফ বলছে। আশিক ঘরে ঢুকলো 11:30 নাগাদ। ঘরের আলো জ্বলছে, বালিশে মুখ গুজে মীরা ঘুমিয়ে আছে। আশিক আলো নেভালো না। স্নান সেরে পাঞ্জাবি পায়জামা পরে একটা শাল জড়িয়ে নিল। তারপর বিছানার উল্টো দিকে চেয়ারে বসে এক দৃষ্টিতে মীরার মুখের দিকে চেয়ে রইল। আজ সারাদিনও অফিসে বসে অপেক্ষা করেছে কখন মীরা ওর জবাব পেয়ে ফোন করবে, কিন্তু ওর ফোন আসেনি। আশিক একটা দীর্ঘ শ্বাস ফেলে বাতি নিভিয়ে বিছানায় এসে বসলো। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, ঘরটাতে বোধহয় এসিও চালানো আছে। তবু রাসেল টের পাচ্ছে ওর জুলফির কোল বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। এই বাড়িতেও আগেও বহুবার এসেছে, তবে এই ঘরটিতে ঢোকার সৌভাগ্য কখনো হয়নি। ছোটবেলা থেকে কৌতূহল ছিল অনেক, কিন্তু সেটা এইভাবে নিবৃত হবে তা কল্পনাতেও ছিল না। রাসেলের সামনে যে মানুষটি বসে আছে তাকে সে যথেষ্ট সমীহ করে ছোটবেলা থেকেই। তবে এই মুহূর্তে শ্রদ্ধার সমীহ সব বাদ দিয়ে যে অনুভূতিটা মনের মধ্যে কাঁপন ধরাচ্ছে, সে এক অপরিসীম ভয়। আরিফ সাহেব রাসেলের দিকে তাকিয়ে আছেন টিনের দৃষ্টি নিয়ে। অবশ্য কথা শুরু করলেন অত্যন্ত অমায়িক ভঙ্গিতে। কেমন আছো রাসেল? আজকাল তো আসোই না। অত্যন্ত সহজ আলাপচারিতার ভূমিকা, যদিও রাসেল জানে এই আলাপ এত সহজ হবে না। গত রাতে উনি নিজে ফোন করে রাসেলকে আসতে বলেছেন। ব্যাপারটা এত সহজ হলে নিশ্চয়ই আশিককে দিয়ে খবর পাঠাতেন। রাসেল আলতো হাতে কপালের ঘাম মুছে বলল, জি আঙ্কেল, ভালো আছি। খুব গরম পড়েছে তাই না? আরিফ সাহেব বেল বাজালেন। রফিক দরজা খুলে ভিতরে ঢুকে এক কোণায় মাথা নিচু করে দাঁড়ালো। রফিক কখনোই চোখে চোখে তাকায় না, কোনো প্রশ্নও করে না। 2 গ্লাস আমের জুস দিয়ে যাও তো রফিক। রফিক বেরিয়ে গেলে আরিফ সাহেব আবার কথা শুরু করলেন। আমের জুস যে এত মজার খাবার আগে কখনো বুঝতে পারিনি। এই শীতে আম পাওয়াটা কঠিন। আমার এক ক্লায়েন্ট পাঠিয়েছে ইন্ডিয়া থেকে। এবছর দেশেও ভালোই আম হবে মনে হচ্ছে, যেরকম বৃষ্টি হচ্ছে। তুমি কি বলো? জি আঙ্কেল, তবে ঠিক বুঝতে পারছি না। বৃষ্টির কথা বলছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, জি মানে সেদিন বৃষ্টির সময় তুমি কোথায় ছিলে? জি, কোন দিন? যেদিন আশিকের ওখানে ইনসিডেন্টটা হয়। আঙ্কেল, আমি রাইফেল স্কোয়ারের পাশে বনফুল মিষ্টির দোকানে আটকা পড়েছিলাম। আমার সঙ্গে আরো অনেকেই ছিল। আশিক তো তোমাকে ওর ওখানে যেতে বলেছিল তাই না, মীরাকে পিক করতে? জি আঙ্কেল, আমি ওখানেই যাচ্ছিলাম, কিন্তু ওই পথের মধ্যে রিক্সা থেকে তারপর পড়ে গেলাম, আর তারপর মোবাইল ভেঙে গেল। আর তারপর বাড়ি ফিরলে কি করে? ওই আশেপাশের লোকজন একটা রিক্সা করে তুলে দিল আর কি। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। বলো কি, ওই বৃষ্টির মধ্যে আশেপাশের লোকজন তোমাকে রিক্সা করে দিল? বাংলাদেশের মানুষের মানবিকতা বোধ একেবারে নষ্ট হয়ে যায়নি দেখছি। তা বাসা পৌঁছেছো কয়টায়? 12:30 নাগাদ। সরাসরি বাসায় গিয়েছিলে? জি আঙ্কেল। তোমার বাসা তো শ্যামলী তাই না? জি, রিং রোড। সেক্ষেত্রে তো তুমি মীরাকে নিতেই পারতে, তুমি ওই পথেই যাচ্ছিলে। আসলে আঙ্কেল, পায়ে খুব ব্যথা পেয়েছিলাম তো তাই। আরিফ সাহেব ব্যথিত মুখে বললেন, ওহ, তাহলে আর কি করে যাবে? তা ডাক্তার দেখেছিলে? জি দেখেছিলাম। কোন ডাক্তার?
রাসেল একটু ফাপড়ে পড়ে গেল। এত সব প্রশ্ন উত্তর ভেবে আসেনি ও, একটু গুছিয়ে রেখেছিল কিভাবে কি বলবে, কিন্তু এখন সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমের জুস এসে গেছে, আরিফ সাহেব ইশারায় খেতে বলছেন। রাসেল গ্লাস তুলে চুমুক দিল। অতি সুস্বাদু জুস, কিন্তু খেতে চিরতার রসের মতন মনে হচ্ছে। কোনো মতে গলান দিয়ে নামিয়ে বলল, পাড়ার ডাক্তার এই সামনের ফার্মেসিতে বসে। ও আচ্ছা, মীরা যে ওখানে ছিল এই খবরটা তুমি, সুমন আর মারুফ ছাড়া তো আর কেউ জানতো না, তাই না? মানে মীরা যদি কাউকে বলে থাকে? সেই সম্ভাবনা কম। যাই হোক, সুমনের অ্যালিবাই আছে, ও প্রিন্টিং প্রেসে ছিল সারা রাত। বাকি রইল মারুফ। তোমার কি মনে হয় মারুফ এই কাজটা কেন করেছে? কোন কাজটা আঙ্কেল? ও তোমাকে তো জানানো হয়নি। পুলিশ দরজাটা পরীক্ষা করে জানতে পেরেছে যে দরজা আটকে যায়নি, কেউ বাইরে থেকে লক করে দিয়েছিল, এবং এটাকে ইচ্ছাকৃতভাবেই করেছে। এখন প্রশ্নটা হচ্ছে কে করেছে। এখানে কার স্বার্থ জড়িত থাকতে পারে? তার চেয়েও বড় কথা হচ্ছে ইনফরমেশনটা কার কাছে ছিল। তোমার কি মনে হয় মারুফ এই কাজটা কেন করেছে? আঙ্কেল, আমার মনে হয় মারুফ মীরাকে পছন্দ করে, ওরা একই এলাকার তো। আরিফ সাহেব হাসতে হাসতে বললেন, যদি সেটাই হয়ে থাকে সেই ক্ষেত্রে তো মারুফের 7 সমুদ্র 13 নদী পেরিয়ে মীরাকে ওখান থেকে বের করে নিয়ে যাওয়ার কথা। বন্ধুর সঙ্গে ওকে এক ঘরে আটকে দেওয়ার কথা নয়। আমি ঠিক। রাসেল মনে মনে অনেক কিছু ভেবে রেখেছিল, অনেক যুক্তি দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু এই লোকটার সামনে সবকিছু কেমন এলোমেলো লাগছে। তবে ও মনে মনে একটা খুশির টের পাচ্ছে। যুবক সন্দেহে তীরটা ওর দিকে থেকে ঘুরে মারুফের দিকে গেছে। আশিককে তোমার কেমন লাগে রাসেল? আচমকা এই প্রসঙ্গ পরিবর্তন রাসেল একটু হকচকিয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, জি জি, মানে ভালো। হ্যাঁ, আশিক আসলে ওর মায়ের মতন হয়েছে। হুট করে রেগে যায়, আবার সহজে ক্ষমাও করে দেয়। একেবারেই আমার মতন হয়নি। আমি আইনের লোক তো, ক্ষমা টমা করতে পারি না। দোষ করলে শাস্তি পেতে হবে, এই নীতিতে বিশ্বাস করি। যদিও আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, যেটা সত্য সেটা তো বের হয়ে আসবেই। গেটের বাইরে একটা ক্যামেরা লাগানো ছিল, কেউ একজন উঠে দরজাটা লক করেছে। অন্ধকারে তার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না, তবে একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে, দ্রুতই তারা বের করে ফেলবে। রাসেল কাঠ হয়ে বসে রইল। আরিফ সাহেব আবার বেল বাজালেন। রফিক এলে দাঁড়িয়েছে। তিনি থমথমে গলায় বললেন, আর এক গ্লাস আমের জুস দিয়ে যাও তো। রাসেল ফুল কুল করে ঘামতে লাগলো। আশিকের ঘুম ভাঙলো একটা মিষ্টি ফুলের গন্ধে। গন্ধটা কেমন মাতাল করা আর খুব চেনা। আশিক বুকের উপর কিছু একটা টের পেল। চোখ নামিয়ে দেখলো ওর বুকের মধ্যে মুখ গুজে শুয়ে আছে মীরা। গন্ধটা আসছে ওর চুল থেকে। ওর বুকের কাছে পাঞ্জাবির পর একটা অংশ ভেজা। হয়তো মীরা কাঁদছিল এতক্ষণ। এই বোকা আর আবেগী মেয়েটাকে নিয়েও কি করবে ভেবে পেল না। আশিক মুখ নামিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর এক হাতে মীরার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে খুব আস্তে করে ডাকলো মীরা। মীরা বোধহয় ঘুমিয়ে পড়েছিল। ডাক শুনে ধড়মড় করে উঠল। তারপর ভীষণ লজ্জা পেয়ে সরে যেতে চাইল। আশিক ওকে 2 হাতে আগলে নিয়ে বলল, মীরা, চলে যেও না প্লিজ। মীরা আবারও ওর বুকের মধ্যে মুখ গুজে বলল, চলে তো আপনি যাচ্ছেন আমাকে ছেড়ে? আশিক বিস্মিত হয়ে বলল, আমি কোথায় যাচ্ছি? কেন, আপনি ইন্ডিয়া চলে যাচ্ছেন না? কে বললো? আমি জানি, আপনার চিঠি এসছে, বাবা বলেছে আমাকে। আজ বিকেলে মীরা যখন আশিকের ফোনের জন্য ছটফট করছিল, নিচে নেমে জানতে পারলো রাসেল এসেছে। চেম্বারে আসে বাবার সঙ্গে। মীরা একটু অবাক হয়েছিল। পরে মনে হয়েছিল হয়তো সেদিনের কেসের ব্যাপারে কোনো কথা আছে। মীরা রাসেলের মুখোমুখি হতে চায় না। ও জানে একমাত্র রাসেলের কারণেই আশিকের সঙ্গে ওর এতটা দূরত্ব তৈরি হয়েছে। রাসেল ওকে ফোন করে বা বলেছে আশিক জানতে পারলে কি হবে ভেবে ভয়ে ওর বুক কাঁপে। সেদিন টিএসসিতেও দেখেছে আশিক কতটা ভয়ঙ্কর হতে পারে। তখন মীরা ওর কেউ ছিল না, তাতেই ও এতটা রেগে গিয়েছিল। এখন সবটা জানলেও রাসেলকে কি করবে সেটা ভাবতেও ওর ভয় করে। মীরা ইচ্ছে করেই রান্নাঘরে ঢুকে গেল। 7টা বেজে গেছে। আরিফ সাহেব এই সময় দুধ চিনি ছাড়া 1 কাপ ব্ল্যাক কফি খান। আজকাল মীরাই সেটা তৈরি করে দেয়। রাসেল চলে গেছে বুঝতে পারার পরও কফির মগ নিয়ে চেম্বারে ঢুকলো। আরিফ সাহেব আন্তরিক ভঙ্গিতে হাসলেন। তারপর একটা খাম এগিয়ে দিয়ে বললেন, আশিকের একটা চিঠি এসেছে, ওকে দিয়ে দিও। কিসের চিঠি বাবা? ও কলকাতায় একটা ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করেছিল, কিছু লেখাও পাঠিয়েছিল, সেটারই অ্যাপ্রুভাল লেটার এসেছে। মে মাসে যেতে হবে। ভালোই হলো, ততদিনে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। মীরার বুকের ভিতরটা কেমন শূন্য মনে হলো। এই জন্য আশিক ওকে এড়িয়ে যায়।
ও আর মীরার সঙ্গে থাকতে চায় না। রাগ, কষ্ট, হতাশা, অভিমান মিলে মীরার মিশ্র অনুভূতি হলো। ও দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলো, তারপর উঠে দরজা খুলে শুয়ে পড়ল। বাতিও নেভালো না। আশিক যখন ঘরে ঢুকলো, মীরা ইচ্ছে করেই বালিশে মুখ গুজে ঘুমের ভান ধরে পড়ে রইল। একসময় টের পেল আশিক বিছানায় এসে বসেছে, আলো না নিভিয়েই শুয়ে পড়েছে মাথার নিচে হাত রেখে। ওর ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। আরো অনেকক্ষণ পর যখন ও টের পেল আশিক ঘুমিয়ে পড়েছে, মীরা আস্তে আস্তে ওর কাছে এগিয়ে গেল, তারপর বুকের উপর মাথা রাখলো। মীরা নীরবে কাঁদলো অনেকক্ষণ, তারপর কখন ঘুমিয়ে পড়লো নিজেই টের পেল না। যতক্ষণে ঘুম ভাঙলো, আশিক ওকে ওই অবস্থায় দেখে ফেলেছে। লজ্জায় সংকোচে কুঁকড়ে গেল। সরে যেতে চাইলেও সে যেতে দিচ্ছে না। ভারী বাজে লোক তো, নিজেই চলে যাচ্ছে আবার ওকে যেতে নিষেধ করছে। মীরার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু আশিক ওকে দুই হাতে শক্ত করে ধরে আছে, যেন বাঁধন একটু আলগা হলেই ও পালিয়ে যাবে। মীরার কান্না পাচ্ছে, কি ভীষণ কান্না পাচ্ছে। মীরা ওর বুকের মধ্যে মুখ গুজেই ডুকরে কেঁদে উঠল। আশিক কিছুই বুঝতে পারছে না। মীরা কোথায় চলে যাওয়ার কথা বলছে? ইন্ডিয়ায়? কিসের চিঠি এসেছে? কলকাতায় একটা ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা কি? উফ, এটা আসার আর সময় পেল না। এতদিন যেটার জন্য এত অপেক্ষা করছিল, এখন সেটাই অসহ্য লাগছে। মীরা এইভাবে কাঁদছে কেন? ও কি ধরেই নিয়েছে আশিক ওকে ছেড়ে চলে যাচ্ছে? আশিকের ভীষণ অসহায় লাগছে। এই বোকা মেয়েটাকে ও কি করে বোঝাবে এখন? তুমি চাও না আমি যাই? আমার চাওয়া না চাওয়া কি যায় আসে? আপনি তো আর আমাকে ভালোবাসেন না, দয়া করে বিয়ে করেছেন।